প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছ থেকে এত ভালোবাসা পেয়ে আমি ভীষণভাবে আপ্লুত এবং অভিভূত। তোমাদের জন্য যদি আমি আরও কিছু করতে পারি তাহলে আমার কিন্তু ভীষণ ভালো লাগবে। আমার মাঝে মধ্যে মনে হচ্ছে আমি যদি তোমাদের প্রত্যেকের বাড়ি যেয়ে পড়িয়ে দিয়ে আসতে পারতাম, সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে আসতে পারতাম, তাহলে আমার আরও বেশি ভালো লাগতো। সত্যি করে বলছি, ভীষণ 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 আমার কিন্তু ভালো লাগছে তোমাদের জন্য একটুখানিও কিছু করতে পেরে। বন্ধুরা, 10 মিনিটে বাংলার সমস্ত বইয়ের যে রিভিশন ক্লাস, সেই ক্লাসটা কিন্তু ভীষণ ভীষণ পছন্দ করেছো এবং তোমাদের কাছে এই ভিডিওটা যেহেতু জনপ্রিয় হয়েছে, সেই জন্য আজকে আবার আমি নিয়ে হাজির হয়েছি ভূগোল বিষয়ের অর্থাৎ ভূগোল সাবজেক্টের সম্পূর্ণ রিভিশন এই ভিডিওর ভিতরে দিয়ে দেবো। এবং আমি তোমাদেরকে এটুক আশ্বস্ত করছি যে তোমাদের বাংলা বিষয়ের ওই রিভিশন ক্লাসটা যতটা ভালো লেগেছে তার থেকে অনেক অনেক গুণ বেশি ভালো লাগবে। আমি চ্যালেঞ্জ দিয়ে তোমাদের বলতে পারি আজকের এই ভিডিওটা, অর্থাৎ ভূগোল সাবজেক্টের সম্পূর্ণ কমপ্লিট রিভিশন 10 থেকে 15 মিনিটের এই ভিডিওতে কিন্তু আজকে আমি কমপ্লিট করে দেবো এবং খুব সংক্ষেপ তোমাদের সঙ্গে আলোচনা করে দেবো। এর জন্য তোমাদের প্রয়োজন কি বলতো, ভূগোল টেক্সট বইটা একটু খুলে বসতে হবে। ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই তোমার টেক্সট বইটা কিন্তু বের করে বসো, কারণ আমি যে জায়গাগুলো বলে দেবো আজকের এই ভিডিওতে আমি সমস্ত জায়গা আমি তোমাদের দেখিয়ে দেবো। শর্ট কোশ্চেন, বড় কোশ্চেন, বইয়ের কোন কোন জায়গায় কোন কোন প্রশ্নের অ্যান্সার রয়েছে সংক্ষেপে আলোচনা করে দেবো। এই জায়গাগুলো তুমি যদি পরীক্ষার দিন মাত্র আধা ঘন্টা একবার চোখ বুলিয়ে যাও, আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমার সামান্য অভিজ্ঞতা থেকে আমি তোমাদেরকে বলতে পারি তোমাদের ভীষণ ভীষণ উপকারে আসবে। তো বন্ধুরা, চলো আমরা দেরি করবো না। আমাদের চ্যানেলে যদি বাকি সাজেশনের ভিডিওগুলো যদি এখনও না দেখে থাকো, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, অবশ্যই তোমরা সেগুলো দেখে নিও। তোমরা যদি আমাদের ভূগোলের ম্যাপ পয়েন্টিং সাজেশনের ভিডিওগুলো যদি এখনও না দেখে থাকো, তাহলে অবশ্যই কিন্তু দেখে নাও, তার লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। কীভাবে তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ে 10-এ 10 পেতে পারো, একদম সব নিট অ্যান্ড ক্লিন এবং সুন্দরভাবে কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। ভূগোলে যদি এক্সট্রা কিছু ম্যাপ পয়েন্টিং করাতে হয়, তার জন্য আমি নতুন আর একটা 1-2 দিনের ভিতরে তোমাদেরকে ভিডিও দিয়ে দেব, যে ম্যাপ পয়েন্টিং শুধু বলে দিলে হবে না এগুলো করতে হবে, সেটা আমি পিডিএফ আকারে তৈরি করে তোমাদেরকে দিয়ে দেবো, যেগুলো তোমরা প্রিন্ট আউট করে বা জেরক্স করে তোমরা কিন্তু পড়তে পারো বা তোমরা প্র্যাকটিস করতে পারো। তো বন্ধুরা, তোমাদের আর একটা বিষয় হলো ফিজিক্যাল সায়েন্স নিয়ে প্রচণ্ড ভয়। তো এই ফিজিক্যাল সায়েন্সে কিন্তু 100% সাজেশন হয় না বন্ধুরা। আমি পূর্বে বলেছি ফিজিক্যাল সায়েন্সের লাইন প্রত্যেকটা লাইন থেকে কিন্তু প্রশ্ন হয়, আর এখানে কোনো সাজেশন হয় না। তো যেহেতু তোমাদের বারবার অনুরোধ আসছে ফিজিক্যাল সায়েন্সে সাজেশন দেন, সেই জন্য কিন্তু আমি হার্ড অ্যান্ড সোল চেষ্টা করছি 1 থেকে 2 দিনের ভিতরে তোমাদের জন্য অন্তত 60, 70, 80% প্রশ্ন কমন এনে দেওয়া যায় এরকম একটা সাজেশন তোমাদের সামনে আমি হাজির করব। সেই জন্যে বারবার কমেন্ট করার কোনো প্রয়োজন নেই, আমার নলেজে সমস্ত কিছুই রয়েছে, তো তোমরা চিন্তা করো না। তো চলো বন্ধুরা, আমরা ভূগোলের সম্পূর্ণ একটা কমপ্লিট রিভিশন ক্লাস চলো দেখে নিই। তোমরা কিন্তু অবশ্যই নিজের টেক্সট বইটা কিন্তু খুলে বসো। তোমাদের কাছে প্রান্তিক প্রকাশনী রণজিৎ গরাঙের ভূগোল টেক্সট বইটা থাকে আরও কিন্তু ভালো হয়, কারণ এই বইটার কোনো তুলনা হয় না। রণজিৎ গরাঙের ভূগোলের টেক্সট বই, এটা প্রান্তিক প্রকাশনী কিন্তু। তো চলো বন্ধুরা, তোমার কাছে যে বই থাক না কেন সেই বইটা খুলে বসো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, 10ম শ্রেণীর রণজিৎ গরাঙের এই বইটা দেখো, আমার কাছে কিন্তু প্রতি বছর সমস্ত প্রকাশনী থেকে কিন্তু বই আসে, ঠিক আছে। দেখো, স্পেসিমেন কপি নট ফর সেল, সমস্ত সাবজেক্টের বই কিন্তু প্রতি বছর আসে। প্রায় গত 10 বছর ধরে কিন্তু আমার কাছে বই আসছে, সেগুলোর রিভিউ কিন্তু আমি বিভিন্ন প্রকাশনীকে দিয়ে থাকি। যাই হোক, সেসব কথা বাদ দাও। দেখো, তাহলে আমরা প্রথমে পেয়ে গেছি প্রথম চ্যাপ্টারটা, তোমরা বের করো, বের করে যে জায়গাগুলো তোমাদের দেখো দাগাতে হবে বা তোমাদের দেখে নিতে হবে। দেখো, ভূমিরূপ পরিবর্তনকারী শক্তিগুলির মূল উৎস কী বলতো, ঠিক আছে, সৌর শক্তি। আচ্ছা, এবার আমরা দেখে নেব পর্যায়ন। দেখো, পর্যায়ন বা গ্রেডেশন শব্দটি প্রথম ব্যবহার করেন কে বলতো, চেম্বারলিন আর স্যালিসবারি। তাহলে পর্যায়ন বা গ্রেডেশন এই শব্দটি প্রথম কে ব্যবহার করেন, চেম্বারলিন আর হচ্ছে স্যালিসবারি। পর্যায়ন কয় প্রকার, 2 প্রকার, অবরোহণ আর হচ্ছে আরোহণ, মনে রাখবে, ঠিক আছে। অবরোহণ হচ্ছে তোমাদের ক্ষয় প্রক্রিয়া আর আরোহণ হচ্ছে সঞ্চয় প্রক্রিয়া। এই পার্থক্যটা ভালো করে পড়বে, অবরোহণ আরোহণের পার্থক্যটা কিন্তু ঠিকঠাক করে পড়বে। নেক্সট দেখো, গ্রেড। এই গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন কে বলতো, জি.কে. গিলবার্ট, ঠিক আছে। এবার আমরা দেখে নেব সমুদ্র তল হলো ক্ষয়ের শেষ সীমা। এই ক্ষয়সীমা ধারণার প্রবর্তক কে বলতো, J.W. পাওয়েল, মনে রাখবে, ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন কিন্তু। ক্ষয়সীমা ধারণার প্রবর্তক হচ্ছে J.W. পাওয়েল।
ঠিক আছে। তারপরে এখান থেকে জলচক্রটা একটু দেখে নিতে পারো, বাকি আর অন্য কিছু দেখার কিছু নেই এখানে। নেক্সট তোমরা দেখবে জলবিভাজিকা। জলবিভাজিকাটা কি, ঠিক আছে, আমি কিন্তু পূর্বেই এই বিষয় নিয়ে আলোচনা করেছি। ভারতের সাতপুরা কিন্তু একটা জলবিভাজিকার উদাহরণ, কারণ নর্মদা তাপ্তি নদী দুটোকে কি আলাদা করেছে। জলবিভাজিকা মানে কি, দুটো নদীর মাঝখানে যে উচ্চভূমি সেটাকে আমরা কি বলি বলো তো, জলবিভাজিকা। দেখো এখান থেকে একটা নদী প্রবাহিত হচ্ছে, এখান থেকে নদীর মাঝখানে যে উচ্চভূমি এটাকে বলা হয় জলবিভাজিকা। তার সঙ্গে দোয়াব কি, দুটো নদীর মধ্যবর্তী অববাহিকে বলা হয় দোয়াব, এটা তোমরা দেখে রাখতে পারো, ঠিক আছে। নেক্সট আমরা দেখে নেব, দেখো ষষ্ঠ ঘাতের সূত্র, ভালো করে দেখে নাও। ষষ্ঠ ঘাতের সূত্রটা খুব ভালো করে তোমরা কিন্তু দেখে যাবে বা পড়বে। দেখো ষষ্ঠ ঘাতের সূত্র, এই ষষ্ঠ ঘাতের সূত্রটার ধারণা কে প্রবর্তন করেছেন, ডব্লু হপকিন্স, মনে রাখবে, ঠিক আছে। 2⁶, অর্থাৎ নদীর যদি গতিবেগ দ্বিগুণ হয় তার বহন ক্ষমতা কত হবে, 64 গুণ বেড়ে যাবে। আর এই কিউসেক আর কিউমেকটা কি, ঠিক আছে, নদীর জলপ্রবাহ মাপার একক হচ্ছে কিউসেক আর কিউমেক। যখন মিটার পার সেকেন্ড হবে সেটা হচ্ছে কিউমেক, ফুট পার সেকেন্ড হবে তখন সেটাকে বলা হয় কিউসেক, মনে রাখবে। আচ্ছা, এখান থেকে আর সেরকম কিছু পড়ার মতো আমি দেখছি না। আচ্ছা, আদর্শ নদী, আদর্শ নদী কি বলতো, গঙ্গা। গঙ্গা একটা আদর্শ নদী, যে নদীর উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি তিনটি গতি আছে সেটাকে বলা হয় কি বলতো, আদর্শ নদী। যেরকম গঙ্গা, গঙ্গার কিন্তু তিনটে গতিই রয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো পৃথিবীর বিখ্যাত একটা ক্যানিয়ন হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন। কোন নদীর উপর, কলোরাডো নদীর উপর, ঠিক আছে, কলোরাডো নদীর উপর গ্র্যান্ড ক্যানিয়ন, ঠিক আছে। কিন্তু পৃথিবীর সবথেকে গভীরতম ক্যানিয়ন হচ্ছে কিন্তু বর্তমানে সাংপো ক্যানিয়ন, মনে রাখবে। পৃথিবীর গভীরতম দেখো ক্যানিয়ন সাংপো, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে গিরিখাত। গিরিখাত, পৃথিবীর গভীরতম গিরিখাত কোনটি, কালীগণ্ডকী গিরিখাত, যেটা আরেকটা নাম হচ্ছে অন্ধ গোলচি, ঠিক আছে। কোন নদীর উপরে, কালীগণ্ডকী নদীর উপরে অবস্থিত, এটা নেপালে কিন্তু অবস্থিত, ঠিক আছে। এই গিরিখাত আর ক্যানিয়নের পার্থক্যটা কিন্তু খুব সুন্দর করে তোমাদের পড়ে যেতে হবে। আমি কিন্তু এটা কিন্তু 3 মার্কের সাজেশনে দিয়েছি, গিরিখাত আর ক্যানিয়ন। যখন আর্দ্র অঞ্চলে যে আয় ও ভি আকৃতির ভূমিভাগ সৃষ্টি হয় সেটাকে বলা হয় গিরিখাত, আর যখন আয় আকৃতির ভূমিরা কি বলতো শুষ্ক অঞ্চলে গঠিত হয় সেটাকে বলা হয় ক্যানিয়ন। এই যে কাসকেড বা ক্যাটার কি, এগুলো একটু দেখে যেতে পারো। দেখো পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হচ্ছে অ্যাঞ্জেল, ঠিক আছে। ভারতের নায়াগ্রা কাকে বলা হয়, দেখো চিত্রকূটকে ভারতের নায়াগ্রা বলা হয়, ঠিক আছে। ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম হচ্ছে কুঞ্জিকল। কোন নদীর উপর অবস্থিত, ভরাহি নদীর উপর অবস্থিত, মনে রাখবে। মিয়ান্ডার, তুরস্কের মিয়েন্ডারেস নদীর নাম অনুসারে কিন্তু এই নদীর যে বাঁক সেটাকে মিয়েন্ডার বলা হয়, ঠিক আছে। ভারতের সবথেকে বড় নদী দ্বীপ কোনটি, মাজুলি। ব্রহ্মপুত্র নদীর উপর কি বলতো, মাজুলি। আর পৃথিবীর সবথেকে বড় নদীদ্বীপ কোনটা, দা মারাজো, মনে রাখবে। পৃথিবীর বৃহত্তম দেখো নদীদ্বীপ, ঠিক আছে। এগুলো ভুল করলে কিন্তু হবে না। তারপরে দেখো ধনুক আকৃতি বদ্বীপ কোথায় দেখা যায়, নীল নদীতে দেখা যায়, গঙ্গা ব্রহ্মপুত্রে দেখা যায়, ঠিক আছে। পাখির পায়ের মতো বদ্বীপ কোথায় দেখা যায়, মিসিসিপি, মিসৌরি। আন্ডারলাইন করে নাও কিন্তু এই জায়গাগুলো মোস্ট ইম্পর্টেন্ট জায়গাগুলো কিন্তু এগুলো। তোমাদের পরীক্ষার আগে শুধু একবার করে চোখ বুলিয়ে যাবে, তারপরে পরীক্ষা দিয়ে এসে কিন্তু আমাকে জানাবে আদৌ এই প্রশ্নগুলো থেকে তোমরা কমন পেলে কি পেলে না, ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট বলেই কিন্তু আমি বলছি এগুলো, ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু তোমাদের এই নদীর ক্ষয় ও সঞ্চয় কার্যটা কিন্তু একটু ভালো করে দেখে যাবে, ঠিক আছে। নদীর ক্ষয় কার্যের ফলে যে গঠিত 3টি ভূমিরূপ, গিরিখাত, ক্যানিয়ন, ঠিক আছে। তারপরে এই যে জলপ্রপাত রয়েছে, হ্যাঁ, এগুলো তোমরা বড় প্রশ্ন হিসেবে দেখে যাবে। সঞ্চয় কার্যের ফলে যে পলল, বেজনী, ঠিক আছে, অশ্বক্ষুরাকৃতি হ্রদ, নদী বাঁক বা নদী চর, নদী দ্বীপ, ঠিক আছে, এগুলো কিন্তু সঞ্চয় কার্যের ফলে গঠিত হয়। আচ্ছা, এবার আমরা দেখে নেব, দেখো বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ। বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ মানে বদ্বীপ গঠনের জন্য কীরকম অনুকূল পরিবেশের প্রয়োজন হয়, ঠিক আছে। দেখো পলির পরিমাণ, মোহনায় মৃদু ঢাল হতে হবে, অগভীর সমুদ্র হতে হবে, লবণতার বেশি হতে হবে, ঠিক আছে। এইগুলো হচ্ছে তোমাদের বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ। বিস্তারিত আলোচনা কিন্তু আমি করছি না, ঠিক আছে। আচ্ছা, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটা, সুন্দরবন। দেখো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, ঠিক আছে। কোন কোন বর্তমানে সুন্দরবনে কোন কোন জায়গাগুলো কিন্তু তোমার হচ্ছে দ্বীপগুলো তোমার হচ্ছে ডুবে যাচ্ছে, লোহাচর, নিউমুর, ঘোড়ামারা, কাপাসগাড়ি, বেডফোর্ড, এগুলো কিন্তু ধীরে ধীরে ডুবে যাচ্ছে, কারণ বিশ্ব উষ্ণায়নের ফলে। বিশ্ব উষ্ণায়নের ফলে যে পৃথিবীর জলবায়ুর পরিবর্তন হচ্ছে, পৃথিবীর সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি হচ্ছে, তার জন্য দেখো পৃথিবীর জলবায়ু পরিবর্তন, বিশ্ব উষ্ণায়নের ফলে সুন্দরবনের উপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব। আমি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবছর ফাইনাল পরীক্ষায় 5 মার্কের জন্য পড়তে হবে, ঠিক আছে। আমি কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি এবং ওর উত্তরটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি তোমাদের পিডিএফ সহকারে। আচ্ছা, এবার আমরা দেখে নেবো হিমবাহ, ঠিক আছে। নেভে কাকে বলে, নেভে কি, ফার্ন কি, দেখে যাওয়া ভালো করে, ঠিক আছে। আচ্ছা, পৃথিবীর দ্রুততম হিমবাহ কোনটি, জ্যাকবসন। দেখো
জ্যাকবসান, মনে রাখবা কিন্তু, ঠিক আছে। আচ্ছা, পৃথিবীর হিমবাহকে তিন ভাগে ভাগ করে, একটা হচ্ছে মহাদেশীয় হিমবাহ, একটা পার্বত্য উপত্যকা হিমবাহ, আর একটা হলো পাদদেশীয় হিমবাহ। এই মহাদেশীয় হিমবাহ, পৃথিবীর সব থেকে বড় মহাদেশীয় হিমবাহ কোনটা বলতো? ল্যাম্বার্ট, ঠিক আছে। পৃথিবীর সব থেকে বড় উপত্যকা হিমবাহ কোনটা, কি বলতো, দীর্ঘতম? হুবার্ট, আলাস্কার হুবার্ট। আর ভারতের সব থেকে পার্বত্য উপত্যকা হিমবাহ কোনটি? সিয়াচেন, ঠিক আছে। আর পাদদেশীয় হিমবাহ সব থেকে কোনটা বড়? আলাস্কার মালাস্পিনা পৃথিবীর সব থেকে বড় পাদদেশীয় বা বৃহত্তম পাদদেশীয় হিমবাহ, ঠিক আছে। এবার তোমরা হিম শৈলটা একটু দেখতে পারো, বা হিমরেখা কি দেখতে পারো, ঠিক আছে। হিমরেখা, হিমরেখা কাকে বলে? যে রেখার ঊর্ধ্বে সারা বছর কি বলতো তোমাদের বরফ জমে থাকে, সেটা হিমরেখা বলে। হিমশৈল, হিমশৈলটা নিশ্চয়ই জানো, বিশাল বড় বড় মহাদেশীয় হিমবাহ বরফের স্তূপ যখন সমুদ্রের জলে এসে পড়ে এবং 1/9 কিন্তু যেটা ভাসে, বাকিটা ডুবে থাকে, ঠিক আছে। এটাকে বলা হয় কি বলতো? হিমশৈল। ক্রেভাস আর বাকসুন্ড কি, আমি পূর্বেই কিন্তু আলোচনা করেছিলাম। ক্রেভাস, দেখো হিমবাহ যখন বরফটা, ওই পার্বত্য উপত্যকা হিমবাহ যখন বরফটা উপত্যকা থেকে নিচের দিকে নেমে আসে, তখন এই বরফের উপরের পৃষ্ঠে ছোটো 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 খাস করা যায় দেখা যায়, সেটা ক্রেভাস বলে। আর যখন দীর্ঘ সংকীর্ণ বরফ এবং পর্বতগাত্রের ভিতরে দীর্ঘ সংকীর্ণ ফাটল হয়, সেটাকে বলা হয় বার্গসুন্ড বলা হয়, ঠিক আছে, মনে রাখবে। এই সঞ্চয় কার্য ক্ষয়টা মানে গত বছর পরীক্ষা চলে আসতে না পড়লেও হবে, তবে সঞ্চয় কার্যটা তোমরা একটু দেখে যেও, ঠিক আছে, হিমবাহর সঞ্চয় কার্যের ফলে। আচ্ছা, প্যাটার্নাস্টার হ্রদ কাকে বলে? আচ্ছা, ভারতের একটা পিরামিড চূড়ো উদাহরণ হচ্ছে নীলকণ্ঠ, ইম্পর্টেন্ট কিন্তু। ঝুলন্ত উপত্যকাটা কিন্তু একটু পড়বা, ঝুলন্ত উপত্যকায় কেন জলপ্রপাতের সৃষ্টি হয় এটাও দেখবা। আচ্ছা, তারপর হচ্ছে ফিওর্ড কি, পৃথিবীর সব থেকে বড় ফিওর্ড হচ্ছে, দেখো, সোগনে ফিওর্ড, নরওয়ের সোগনে ফিওর্ড পৃথিবীর সব থেকে বৃহত্তম ফিওর্ড। আচ্ছা, এই যে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপটা একটু ভালো করে দেখে যাও, পরীক্ষায় আসলেও আসতে পারে, ঠিক আছে। কারণ হিমবাহ থেকে 2020-তে ফাইনাল পরীক্ষা প্রশ্ন এসেছে, ওই জন্য আমি ভাবছি হিমবাহ থেকে প্রশ্ন নাও আসতে পারে, তবে তোমরা অবশ্যই দেখে যেও, ঠিক আছে। গ্রাবরেখা, ঠিক আছে, ড্রামলিন, এই গ্রাবরেখার শ্রেণীবিভাগটা দেখতে হবে। ড্রামলিন কাকে বলে? ড্রামলিনটা আলাদা টিকা হিসাবেও কিন্তু আসতে পারে, পরীক্ষায় আসতে পারে, ভালো করে দেখে যাবে কিন্তু ড্রামলিনটা। রসমদনের ড্রামলিনের পার্থক্যটা ভালো করে দেখে যাবে, ঠিক আছে। এবার আছে হিমবাহ ও জলাধারে মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এটা, খুব ভালো করে কিন্তু পড়তে হবে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য, ঠিক আছে। বহির্বিদত্ত সমভূমি, তারপর হচ্ছে কেটল, এসকার, ঠিক আছে, এগুলো কিন্তু একটু ভালো করে দেখে যাবা। এবার আসছে বায়ুর কাজ। এখান থেকে কয়েকটা শর্ট কোশ্চেন দেখো, এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা শর্ট কোশ্চেন রয়েছে। এখানে আমরা দেখাচ্ছি, আফ্রিকার উত্তরের সাহারা পৃথিবীর বৃহত্তম মরুভূমি, কালাহারি নামিবো, ঠিক আছে, এটা হচ্ছে উষ্ণ মরুভূমি, ঠিক আছে। পশ্চিম এশিয়ার যে মরুভূমিগুলো আছে, এই মরুভূমিগুলো অনেক সময় অবস্থান দেয় পরীক্ষা, ঠিক আছে, খুব ভালো করে দেখে যাবে। উত্তর আমেরিকার সোনেরান, দক্ষিণ আমেরিকার আটাকামা, ঠিক আছে, ভারত পাকিস্তানের থর মরুভূমি, ঠিক আছে, এইগুলো কিন্তু দেখে যাবে। নাতিশীতোষ্ণ মরুভূমির উদাহরণ রয়েছে তোমাদের এই যে দক্ষিণ আমেরিকার প্যাটাগোনিয়া, ঠিক আছে, এশিয়ার গোবি। মরুভূমিতে বায়ুর প্রধান শক্তিরূপে কাজ কেন, মানে মরুভূমিতে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন? 3 মার্কের বা 2 মার্কের মতো পড়তে পারে কিন্তু। যান্ত্রিক আবহাওয়ার বেশি দেখা যায়, বৃষ্টির অভাব, এখানে গাছপালার অভাব প্রভৃতি কারণে। 3 মার্কের মতো কিন্তু এটা অবশ্যই দেখে নেবে, ঠিক আছে। দেন কি 2 মার্কের মতো দেখবে। আচ্ছা, এই জায়গাটা একটু ভালো করে দেখো, এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা জায়গা। বালুকাময় মরুভূমি, কেবল বালি দিয়ে গঠিত মরুভূমি, আর্গ, সাহারায় আর্গ নামে পরিচিত, তুর্কিমেস্তানে কুম নামে পরিচিত। পাথুরি মরুভূমি, আলজেরিয়ায় রেগ, লিবিয়া মিশরের সেরিও, আর অস্ট্রেলিয়ায় গিবারস। আর শিলাময় মরুভূমি আমরা জানি কি বলতো, হামাদা, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু, শর্ট কোশ্চেন আসে খুব। কাতারা, কাতারা পৃথিবীর বৃহত্তম অপবহন সৃষ্ট হ্রদ, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু। আর এই অপবহন সৃষ্ট হ্রদ আমাদের ভারতে কিন্তু ধান্দ নামে পরিচিত, মনে রাখবে। আর বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ কতটা ইম্পর্টেন্ট পূর্বে আমি বলেছি, এবং সেই বিষয়ে ডিটেলস ভিডিও এসে দেখো, গৌর, তারপরে জুগেন, ইয়ারদাং, এগুলো খুব ভালো করে কিন্তু তোমাদের পড়তে হবে, ঠিক আছে। ইয়ারদাং আর জুগেনের পার্থক্যটা কিন্তু 3 মার্কের মতো দেখে রাখবে। আচ্ছা, মেসা বিউট কি, বর্নহার্ট কি, ঠিক আছে। টেরিস, দেখো, কেরালায় মালাবার উপকূলে বালিয়াড়িকে স্থানীয় ভাষায় কী বলে? টেরিস বলা হয়, ইম্পর্টেন্ট জায়গা কিন্তু, এটা আন্ডারলাইন করে রাখো। দেখো, এই যে বালিয়াড়ি শ্রেণীবিভাগ, এই বালিয়াড়ি শ্রেণীবিভাগটা কী করেন? বাগনল্ট, মনে রাখবে।
দেখো বাগনল্ড বালিয়াড়িকে প্রধানত দুটোভাবে ভাগ করেন, একটা তির্যক বালিয়াড়ি আর একটা হলো অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। তির্যক বালিয়াড়ি কাকে বলে? যখন বায়ুর গতিপথের সঙ্গে আড়াআড়ি কোনো বালিয়াড়ি সৃষ্টি হয় সেটাকে বলা হয় তির্যক বালিয়াড়ি। আর এই তির্যক বালিয়াড়ি দেখতে যদি অর্ধচন্দ্রাকার হয় সেটাকে বলা হয় বারখান। কিরগিজ বা স্টেপস অঞ্চলে কিন্তু এটা দেখা যায়। অনুদৈর্ঘ্য বালিয়াড়ি, বায়ুর গতিপথের সঙ্গে যদি লম্বালম্বি কোনো বালিয়াড়ি সৃষ্টি হয় সেটাকে বলা হয় অনুদৈর্ঘ্য বালিয়াড়ি, ঠিক আছে। আর এই বালিয়াড়ির আরেক নাম হচ্ছে শিব। শিব শব্দের অর্থ কিন্তু তোমাদের তলোয়ার, ঠিক আছে, মনে রাখবা। এই যে দুটি বালিয়াড়ির মানে অনুদৈর্ঘ্য বালিয়াড়ির মাঝখানে যে ফাঁকা অংশ এটাকে বলে গাছি বা গাউড বলা হয়। দেখো সাহারায় গাছি নামে পরিচিত, ঠিক আছে, খুব পরীক্ষায় আসে কিন্তু এগুলো। নদী খাত, মরুভূমিতে শুষ্ক যে নদী খাত সেটাকে বলা হয় ওয়াদি, ঠিক আছে। এগুলো আমি কিন্তু সব বুঝিয়ে দিয়েছি, 2 মার্কের যে প্রশ্নের সাজেশন ছিল সেখানে কিন্তু আমি সব বুঝিয়ে দিয়েছি। এইটা খুব ভালো করে পড়বে, ঠিক আছে। এই যে প্লেয়ার হ্রদ বিভিন্ন জায়গায় বিভিন্নটাকে নামে পরিচিত। মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আমেরিকায় স্যালিনা বলে, মেক্সিকোয় স্লটস বলা হয়, আচ্ছা, আফ্রিকা অস্ট্রেলিয়ায় প্যান বলা হয়, আচ্ছা, তারপর হচ্ছে সাহারায় শর্ট বলা হয়, শর্ট, মনে রাখবা। এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন পরীক্ষায় আসে। হয়ে গেছে। আর এখান থেকে সেরকম কোনো কোশ্চেন নেই। লাস্টে এখান থেকে 2 মার্ক বা 3 মার্কের মতো পড়তে পারো, গ্রেট গ্রিন ওয়াল কি? মরুভূমি সম্প্রসারণ রোধের জন্য যে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কি বলতো সবুজ গাছ লাগানো হয়েছে সেটাকে বলে গ্রেট গ্রিন ওয়াল। খুব ভালো করে কিন্তু পড়বা এটা। তার সঙ্গে সঙ্গে বায়ুর এই সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো একটু দেখবা, ঠিক আছে। এই যে বায়ু ও জলাধারের মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ, ঠিক আছে, পেডিমেন্ট, ইনসেলবার্ডস, বাজাদা, প্লায়া, এটা কিন্তু একটু ভালো করে দেখে যাও, 5 মার্কের মতো কিন্তু আসতে পারে। 2টো চ্যাপ্টার মাত্র, ঠিক আছে, এই 2টো চ্যাপ্টার থেকে খুব বেশি প্রশ্ন নেই। সেই জন্য আমি যে সাজেশনগুলো দিয়েছি তোমরা নিশ্চিন্তে সেগুলো পড়তে পারো, ঠিক আছে। দীর্ঘদিন অভিজ্ঞতা থেকে বলতে পারি কোনো সমস্যা তোমাদের হবে না, এর বাইরে কোনো প্রশ্ন আসে না। আর এই 2টো চ্যাপ্টারে কত প্রশ্ন আসতে পারে বলো? আচ্ছা, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ হচ্ছে কন্যাকুমারিকা অন্তরীপ, ঠিক আছে। উত্তরে হচ্ছে ইন্দ্রাকল আর দক্ষিণে হচ্ছে ইন্দ্রা পয়েন্ট, গেল। ক্ষেত্রফলের বিচারে ভারত পৃথিবীতে 7ম স্থান অধিকার করে, গেল। তারপর হচ্ছে দেখো এই যে লাইন, এখান থেকে একটা কিন্তু পরীক্ষায় আসে, যে কোনো একটা লাইন। ভারত পাকিস্তানের সীমারেখা বলা হয় রেড ক্লিফ লাইন, আর ভারত আর হচ্ছে চীনের যে সীমারেখা সেটাকে বলা হয় ম্যাকমোহন লাইন, আর ভারত আর আফগানিস্তানের মধ্যে যে সীমারেখা সেটাকে বলে ডুরান্ড লাইন, মনে রাখবে। আচ্ছা, এই বিষয়টা একটুখানি দেখে নাও। ভারতে বর্তমানে রাজ্যের সংখ্যা কটা? 28টি। কেন্দ্রশাসিত অঞ্চল কটি? 9টি। এখানে শর্ট কোশ্চেন আসবে। ক্ষেত্রফল বর্তমানে রাজস্থানের বৃহত্তম, মানে বৃহত্তম রাজ্য হচ্ছে তোমার হচ্ছে রাজস্থান, আর ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া। তেলেঙ্গানা ভারতের নবীনতম রাজ্য। ক্ষেত্রফল লাদাখ বৃহত্তম, আচ্ছা, আর লাক্ষাদ্বীপ ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল, মানে ভারতের সবচেয়ে বড় কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ। এই যে রাজ্য পুনর্গঠন আইন 1956 সাল, মনে রাখবে। এবার আমরা চলে যাই ভূপ্রকৃতি। দেখো ভারতের উচ্চতম কিন্তু পৃথিবীর দ্বিতীয় উচ্চতম কে? গর্ডন অস্টিন বা K2, মনে রাখবে। ভারতের উচ্চতম মালভূমি কোনটি? লাদাখ। ভারতের উচ্চতম দেখো K2 উচ্চতম হচ্ছে ভারতের শৃঙ্গ। মাউন্ট এভারেস্ট হচ্ছে পৃথিবীর উচ্চতম শৃঙ্গ। দক্ষিণ ভারতের উচ্চতম শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। ভারতের দক্ষিণতম পর্বত হচ্ছে কাডামাম। ভেম্বনাথ হচ্ছে ভারতের বৃহত্তম কয়াল, ঠিক আছে। ব্যাস এখান থেকে আচ্ছা এইটা পড়তে পারো। ডুংরিলা ও মানা ভারতের উচ্চতম গিরিপথ, ভারতের 2টি উচ্চতম গিরিপথ। সিয়াচেন ভারতের বৃহত্তম হিমবাহ, এটা তো তোমরা পূর্বে আমি দেখিয়েছি। আচ্ছা, কাশ্মীরকে ভারতের ভূস্বর্গ বলা হয়। হিমালয় পর্বতের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, এবং সর্বোচ্চ শৃঙ্গ হিমালয় পর্বতের হচ্ছে মাউন্ট এভারেস্ট। কারেওয়া কি? যে মৃত্তিকায় জাফরান চাষ ভালো হয়। তাহলে কোন মৃত্তিকায় জাফরান চাষ হয়? কারেওয়া মৃত্তিকায় হয়, ঠিক আছে। কোথায় দেখা যায়? কাশ্মীরে, ঠিক আছে। এই যে দুন উপত্যকা, এটা ভালো করে পড়বে 2 মার্কের জন্য। প্রস্থ অনুসারে হিমালয় পর্বতের শ্রেণীবিভাগটা কিন্তু একটু ভালো করে দেখে যাবে এবছর ফাইনাল পরীক্ষার জন্য। তাল, কয়েকটি তালের উদাহরণ: নৈনিতাল, সাততাল, ভীমতাল। পাঞ্জাবকে পঞ্চ নদের দেশ বলা হয়। এই যে বেট কি, ধায়া কি, খোস কি, অবশ্যই পড়বে। ভাবর আর তরাই পার্থক্য। যে ভাঙর কাকে বলে? প্রাচীন পলিমাটিকে ভাঙর বলা হয়, আর নবীন পলিমাটিকে বলা হয় খাদার। এই যে ভাঙর আর খাদারের পার্থক্যটা কিন্তু খুব সুন্দর করে তোমাদের কিন্তু পড়ে যেতে হবে, ইম্পর্টেন্ট কিন্তু। ধ্রিয়ান কি? চলমান বালিয়াড়ি থরে কিন্তু মানে রাজস্থানের চলমান বালিয়াড়িকে ধ্রিয়ান বলা হয়। ধাঁধ। সম্বর কিন্তু ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ, আর ভারতের বৃহত্তম
উপহ্রদ যদি বলা হয় সেটাকে বলা হবে চিল্কা। আর ভারতের উচ্চতম হ্রদ হচ্ছে প্যাংগং। আরাবল্লী পর্বতের সর্বশৃঙ্গ গুরু শিখর। ভারতের খনিজ ভাণ্ডার কাকে বলে? ছোটনাগপুর মালভূমিকে। ভারতের স্তূপ পর্বতের একটা উদাহরণ। কয়েকটি দক্ষিণ ভারতের কয়েকটা ফাঁকের নাম: ভোরঘাট, থলঘাট, পলঘাট। ভাবুলমালা হচ্ছে পশ্চিম ঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদা বেতা। ডেকান ট্র্যাপ কাকে বলে? দক্ষিণ ভারতের যে মালভূমি ঢেউ খেলানো সিঁড়ির মতো। ডেকান শব্দের অর্থ হচ্ছে দক্ষিণাত্য, আর ট্রাপ হচ্ছে সিঁড়ি। মালনাদ ও ময়দান কি? মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু, আমি কিন্তু সব দাগিয়ে দিচ্ছি মোটামুটি, 2 মার্ক 3 মার্ক, ঠিক আছে, সবই মোটামুটি বলে দিলাম, শর্ট কোশ্চেন সব। ভেম্বানাথ পৃথিবীর ভারতের বৃহত্তম হচ্ছে কয়াল। চিল্কা ভারতের বৃহত্তম উপহ্রদ। পশ্চিম উপকূল ও পূর্ব উপকূলের পার্থক্য মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে 5 মার্কের জন্য এটা পড়ে যাবে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ স্যাডেল পিক। আন্দামান নিকোবরের যে দ্বীপ রয়েছে সেটা হচ্ছে আগ্নেয়গিরি হচ্ছে ব্যারেন আর নরকন্ডম। নরকন্ডম হচ্ছে মৃত আর ব্যারেন হচ্ছে জীবন্ত, মনে রাখবে। আর হচ্ছে লাক্ষা মিনিকয় কিন্তু প্রবালের সমানে গঠিত, প্রবাল দ্বীপ লাক্ষা মিনিময়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখে নেব নদী। দেখো নদী থেকে কোন প্রশ্নগুলো পড়তে হবে। গঙ্গা ভারতের জাতীয় নদী ও দীর্ঘতম নদী। গঙ্গার প্রধান যে উপনদী সেটা হলো যমুনা। ভেম্বানাদ ভারতের বৃহত্তম কয়াল। আর লোকটাক ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে ভাকরা নাঙ্গাল ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা। নেক্সট আমরা দেখে নেব উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য। এটা কিন্তু একটু ভালো করে দেখে যাও, 3 মার্ক বা 5 মার্কের জন্য কিন্তু এটা পরীক্ষায় আসতে পারে। তারপরে নর্মদা তাপ্তি, অর্থাৎ পশ্চিম বাহিনী দুটো নদী আছে দক্ষিণ ভারতে, সেটা নর্মদা তাপ্তি। এই নর্মদা তাপ্তি নদীর মোহনায় কেন বদ্বীপ গঠিত হয়নি? চিল্কা ভারত তথা এশিয়ার বৃহত্তম লেগুন, ঠিক আছে। তারপরে দেখো বহুমুখী নদী পরিকল্পনা, ঠিক আছে। বহুমুখী নদী পরিকল্পনা তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে, ঠিক আছে, মোটামুটি 2 বা 3 মার্কের মতন। বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? তার উদ্দেশ্যগুলো দেখো: বন্যা নিয়ন্ত্রণ করা, জলসেচী ব্যবস্থার উন্নতি করা, বিদ্যুৎ উৎপাদন, জলপথে পরিবহন, ভূমিক্ষয় রোধ প্রভৃতি যে উদ্দেশ্যগুলো রয়েছে, এই উদ্দেশ্যগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। নেক্সট হচ্ছে আমাদের দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয়, ঠিক আছে। তারপরে দেখো প্লাবন খাল আর নিত্যবহল খাল কাকে বলে? ঠিক, ভারতের জলসেচ পদ্ধতি 3 প্রকার, ঠিক আছে। কি? কূপ নলকূপ, জলাশয় সেচ, আর হচ্ছে খাল সেচ। তো সব থেকে বড় যে জলসেচ পদ্ধতি সেটা হলো কূপ নলকূপ। 53% জমিতে কিন্তু এই জলসেচ ব্যবহার করা হয়। জলাশয় সেচ, তারপর হচ্ছে কি বলতো, এই যে সেচ খালটা তোমার সেচ খালটা পাঞ্জাবে সব থেকে বেশি ব্যবহার করা হয়। কূপ নলকূপ উত্তরপ্রদেশে সব থেকে বেশি ব্যবহার করা হয়। আর জলাশয় হচ্ছে তামিলনাড়ুতে বেশি ব্যবহার করা হয়। তারপরে আছে দেখো এখানে ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের ফলে কি কি ক্ষতি হচ্ছে, ঠিক আছে। মোটামুটি 3 থেকে 4টি ক্ষতি এখান থেকে পড়ে রাখবে। তারপরে জল সংরক্ষণের যে পদ্ধতি, তিনটে পদ্ধতি ভালো করে দেখে রাখবে। বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ু রাজ্যের ভূমিকা খুব ভালো করে দেখে রাখবে, 2-3 মার্কের জন্য। আচ্ছা, ভারতকে মৌসুমি বায়ুর দেশ বলা হয়। এই মৌসুমি শব্দের অর্থ কিন্তু ঋতু, এটা একটা আরবি শব্দ। আচ্ছা, তারপরে দেখবে কালবৈশাখী। আমরা কি জানি, বৈশাখ মাসে উত্তর পশ্চিম কোণে যে বিশাল তোমাদের কালো মেঘ করে যে ঝড় ঝঞ্ঝা বৃষ্টি হয় সেটাকে কালবৈশাখী বলা হয়, ঠিক আছে। এই কালবৈশাখী আবার আসামে কি নামে পরিচিত বলো তো? বরদৈশিলা। লু কি? আধি কি? দুপুরবেলা তোমাদের যে গরম হাওয়া প্রবাহিত উত্তরপ্রদেশ দিল্লি, এটাকে লু বলা হয়। আর আধি হচ্ছে যে ধূলি ঝড় হয় রাজস্থানে, সেটাকে বলা হয় আধি, ঠিক আছে। এগুলো খুব দ্রুত বলে যাচ্ছে আমি। মেঘালয় দেখো, মৌসিনরাম ভারতের সর্বাধিক বৃষ্টিবহুল স্থান। তামিলনাড়ু করমণ্ডল উপকূলে বছরে কি বলতো 2বার বৃষ্টি হয়। তারপর হচ্ছে স্থলবায়ু জলবায়ুর বৃহৎ সংস্করণ আমরা হচ্ছে আমাদের এই মৌসুমি বায়ু। মৌসুমি বিস্ফোরণ কাকে বলে? বর্ষাকালে যে প্রথম যে বৃষ্টি হয় দক্ষিণ ভারতে, সেটাকে বলা হয় কি বলতো? মৌসুমি বিস্ফোরণ। একটুখানি ডিটেলসে দেখে নেবে। আশ্বিনী ঝড় কি? খুব ভালো করে কিন্তু একটু পড়তে হবে, ঠিক আছে। এগুলো 2 মার্কের মতো আসতে পারে। পশ্চিমী ঝঞ্ঝা কি? 2 মার্কের মতো আসতে পারে। আচ্ছা, যে কোনো ভারতের 2টো মৃত্তিকা বৈশিষ্ট্য ভালো করে পড়ে যাবে। পলিমৃত্তিকা আর কৃষ্ণ মৃত্তিকাটা সব থেকে ইম্পর্টেন্ট। আমাদের ভারতবর্ষে সব থেকে বেশি পরিমাণে আছে কিন্তু পলিমৃত্তিকা, আর দ্বিতীয় বেশি পরিমাণে আছে সেটা হলো কৃষ্ণ মৃত্তিকা। এই পলিমৃত্তিকার আঞ্চলিক বন্টন এবং এর হচ্ছে গুরুত্ব বা বৈশিষ্ট্য, ঠিক আছে। এখানে কি কি ফসল উৎপাদিত হয় খুব ভালো করে দেখে যাবে, পলিমৃত্তিকা আর কৃষ্ণ মৃত্তিকাটা, ঠিক আছে, 5 মার্কের জন্য। পলিমৃত্তিকার অপর নাম হচ্ছে রেগুর বা ব্ল্যাক কটন সয়েল। মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ সংরক্ষণ, মানে মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি, যেরকম ফালি চাষটা একটু ভালো করে দেখে যাবে, সমোন্নতি রেখে বরাবর চাষ, ধাপ চাষ, ঠিক আছে, এগুলো একটু কিন্তু দেখে যেতে হবে তোমাদের। আচ্ছা, উদ্ভিদের ভিতরে সেরকম ডিটেলস বড় কিছু পড়ার দরকার নেই এবছর ফাইনাল পরীক্ষার জন্য। আমার যেটা মনে হচ্ছে তোমরা চাইলে পড়তে পারো, যেরকম ক্রান্তি চিরহিত উদ্ভিদ কয়েকটা উদ্ভিদের নাম, ক্রান্তি পর্ণমোচী উদ্ভিদ কয়েকটা উদ্ভিদের নাম, ঠিক আছে। এই উদ্ভিদের নামগুলো দেখে গেলে আশা করছি হবে।
উত্তরাখণ্ডে কী বলতো, দেরাদুন হচ্ছে আমাদের বনভূমি গবেষণা কেন্দ্র, উত্তর ভারতের দেরাদুন। সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য রয়েছে। ম্যানগ্রোভ অরণ্যে কয়েকটা বৈশিষ্ট্য, যেরকম শ্বাসমূল, ঠেসমূল, জরায়ুসংরোধগম, এগুলো ঠিক আছে, খুব ছোটো ছোটো কিন্তু বিষয়। আচ্ছা, অরণ্য সংরক্ষণের পদ্ধতি 3 মার্ক কিন্তু তোমরা দেখে যেতে পারো, ঠিক আছে। এবং অরণ্য সংরক্ষণের পদ্ধতিটা খুব ভালো করে একটু দেখে যাবে, 3টে থেকে 4টে পয়েন্ট একটু দেখে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে সামাজিক বন সৃজন, কৃষি বন সৃজন, পূর্বের ভিডিওতে কিন্তু আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি, ভালো করে পড়বে। সামাজিক বন সৃজন কাকে বলে, তার উদ্দেশ্য, কৃষি বন সৃজন কাকে বলে, তার উদ্দেশ্য, ঠিক আছে। সমাজের অনেক পতিত পড়ে থাকা জমিতে যখন গাছপালা লাগানো হয় সেটাকে সামাজিক বন সৃজন, আর কৃষি জমিতে কৃষিকাজের পাশাপাশি যে গাছপালা লাগানো হয় সেটাকে কৃষি বন সৃজন বলে। আচ্ছা, এবার হচ্ছে ভারতের কৃষির 4টে বৈশিষ্ট্য। জীবস্বার্থভিত্তিক কৃষি, কৃষির উপর জনসংখ্যার চাপ বেশি, পশু শক্তির বেশি ব্যবহার হয়, মৌসুমী বৃষ্টিপাতের উপর নির্ভরশীল হয়, ঠিক আছে। 4টে বৈশিষ্ট্য পড়ে যাবে। তারপরে খারিফ শস্য, রবি শস্য, জায়দ শস্যের মধ্যে পার্থক্য দেখে যাবে অবশ্যই, ঠিক আছে। শীতকালে যে ফসল উৎপাদন করা হয় জলসেচের মাধ্যমে সেটা হলো রবি ফসল, আর বর্ষাকালে বৃষ্টি জলের উপর নির্ভর করে যে ফসল উৎপাদন করে সেটাকে বলে খারিফ ফসল, আর হচ্ছে গ্রীষ্মকালে তোমার জলসেচের উপর নির্ভর করে যে চাষ করে সেটাকে বলে জায়দ ফসল, ঠিক আছে, ভালো করে দেখে যাবে। আর আরেকটা গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন, সেটা হলো ওলেরিকালচার। বাণিজ্যিকভাবে শাক সবজি যখন চাষ হয় সেটাকে বলে ওলেরিকালচার, আর ফ্লোরিকালচার ফুল চাষকে বলা হয় ফ্লোরিকালচার। পোমাম কালচার কাকে বলে, ফল চাষকে বলা হয় কিন্তু পোমাম কালচার। এখান থেকে কিন্তু একটা পরীক্ষায় আসে। আচ্ছা, খারিফ শস্য রবি শস্যের পার্থক্যটা একটু দেখে যেও। ধান চাষের কী বলতো অনুকূল ভৌগোলিক পরিবেশটা ভালো করে দেখবে, 5 মার্কের আমি কিন্তু বলেছি তোমাদের। ধানকে বলা হয় তৃষ্ণার্ত ফসল। আচ্ছা, এখান থেকে কয়েকটা জিনিস তোমরা এই ছকগুলো দেখে নেবে। ধান উৎপাদন ভারত পৃথিবীতে দ্বিতীয় স্থান অধিকার করে, পশ্চিমবঙ্গ প্রথম স্থান করে, হেক্টর প্রতি ধান উৎপাদনে পাঞ্জাব প্রথম, উড়িষ্যার কটক হচ্ছে ধানের কী বলতো ধান গবেষণা কেন্দ্র, ঠিক আছে। আর আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র হচ্ছে ফিলিপাইনের ম্যানিলা। আচ্ছা, গম ভারত গম উৎপাদনে দ্বিতীয় স্থান অধিকার করে, উত্তরপ্রদেশ প্রথম, পাঞ্জাবে হেক্টর প্রতি গম উৎপাদন প্রথম, আর দিল্লির পুসায় হচ্ছে গমের গবেষণা কেন্দ্র। দেখো, মিলেট কি, জোয়ার বাজরা রাখি একত্রে কি বলা হয়, মিলেট বলা হয়। রেটুন কোন চাষের ক্ষেত্রে দেখা যায়, আখ চাষের ক্ষেত্রে। আখের অনুকূল ভৌগোলিক পরিবেশটা কিন্তু ভালো করে পড়বে, কার্পাসটাও কিন্তু ভালো করে পড়ে যাবে। দেখো, আখ উৎপাদনে ভারত কিন্তু দ্বিতীয় স্থান অধিকার করে, উত্তরপ্রদেশ প্রথম স্থান অধিকার করে। আখের গবেষণা কেন্দ্র কিন্তু উত্তরপ্রদেশের তোমার হচ্ছে লখনৌ আখ গবেষণা কেন্দ্র। এক ধরনের পোকা, ঠিক আছে, কি আমাদের কার্পাস বা তুলা চাষকে কি বলতো ক্ষতি করে। আচ্ছা, তারপরে এই চাটা দেখে যাবে, চা উৎপাদন ভারত দ্বিতীয় স্থান অধিকার করে, আর আসাম প্রথম, ঠিক আছে। ভারতের ভিতরে চা গবেষণা কেন্দ্র আসামের জোরহাট। আচ্ছা, কফি কর্ণাটকে কফি উৎপাদন হয়, এবং কর্ণাটক ভারতের প্রথম স্থান অধিকার করে কফি উৎপাদনে। আর চিকমাগালুর হচ্ছে ভারতের কফি গবেষণা কেন্দ্র। ভারতের সবথেকে বেশি কোন কফি পাওয়া যায়, রোবাস্টা কফি, মনে রাখবে, রোবাস্টা কফি ভারতের সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়। আচ্ছা, বিশুদ্ধ কাঁচামাল আর অবিশুদ্ধ কাঁচামাল কাকে বলে। দেখো, যখন কাঁচামালের ওজন এবং উৎপাদিত দ্রব্যের ওজন একই থাকে, যেরকম কার্পাস, পাট, এগুলোকে বলা হয় বিশুদ্ধ কাঁচামাল। এই জায়গাটা একটু ভালো করে দেখে রাখো। দেখো, আমি বলে দিচ্ছি, তোমাদের বই যদি থাকে এই জায়গাগুলো কিন্তু অবশ্যই দেখে পরীক্ষার আগের দিন কিন্তু অবশ্যই একবার চোখ বুলিয়ে যাবে। জামশেদপুরে টাটা স্টিল ভারতের বৃহত্তম ইস্পাত কেন্দ্র, আর সরকারি ইস্পাত কেন্দ্র হচ্ছে ভিলাই ভারতের বৃহত্তম। আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়, উত্তর ভারতের ম্যানচেস্টার হচ্ছে কানপুর, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটোর, ঠিক আছে। পেট্রোশিয়াম শিল্পকে উদীয়মানের শিল্প, আবার হচ্ছে আধুনিক শিল্প দানবও বলা হয়। মোটরগাড়ি শিল্পকে বলা হয় সংযোজন ভিত্তিক শিল্প। ভারতের সিলিকন ভ্যালি হচ্ছে বেঙ্গালুরু, ভারতের ইলেকট্রনিক শহরও কিন্তু বেঙ্গালুরু। আচ্ছা, এবার তোমরা এদিকে চলে আসো। আচ্ছা, পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ খুব ভালো করে বড় করে পড়তে হবে, আমি কিন্তু এগুলো পিডিএফ আকারে দিয়ে দিয়েছি, ঠিক আছে। এই পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবন এবছর কিন্তু ফাইনাল পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট 5 মার্কের জন্য অত্যধিক গুরুত্ব সহকারে কিন্তু দেখে যাবে। আচ্ছা, তারপরে আসছি উদীয়মানের শিল্প। পেট্রোশিয়াম শিল্পের চাহিদা অত্যধিক বেশি থাকার জন্য কিন্তু কী বলতো পেট্রোশিয়াম শিল্পকে উদীয়মানের শিল্প বলা হয়। আধুনিক শিল্প দানব, সমস্ত শিল্পের ভিতরে কিন্তু এই পেট্রোশিয়াম শিল্প প্রবেশ করেছে, সেই জন্য এই পেট্রোশিয়াম শিল্পকে আবার আধুনিক শিল্প দানবও বলা হয়। অনুসারী শিল্প কাকে বলে, যখন বড় কোনো শিল্পকে কেন্দ্র করে ছোটো ছোটো শিল্প গড়ে ওঠে তখন সেটাকে বলা হয় অনুসারী শিল্প, ঠিক আছে, দেখে রাখবে এগুলো। আচ্ছা, ভারতের জনসংখ্যা 10 বছর অন্তর অন্তর হয়, ঠিক আছে। প্রথম জনগণনা হয়েছিল 1871 সালে। আচ্ছা, ধারণযোগ্য উন্নয়ন বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট কাকে বলে, কি জিনিস, এটা কিন্তু ভালো করে দেখে যাবে 2 মার্কের মতন। ভারতের সাক্ষরতার হার কত, 74.04%। ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ 5 মার্কের জন্য ভালো করে দেখে যেতে হবে তোমাদের, ঠিক আছে। আচ্ছা, এবার আমি কয়েকটা শর্ট কোশ্চেন এখান থেকে জনসংখ্যা থেকে দেখে বলে দিচ্ছি তোমাদের। দেখো, মোট জনসংখ্যা উত্তরপ্রদেশের সবথেকে বেশি, সিকিমের সবথেকে কম, আর হচ্ছে তোমাদের জনঘনত্বর বিচারে বিহারের সবথেকে বেশি, দ্বিতীয় আমাদের পশ্চিমবঙ্গ জনঘনত্ব বিচারে, ঠিক আছে। অরুণাচল প্রদেশের জনঘনত্ব সবথেকে কম, তারপর হচ্ছে কেরলের সর্বাধিক সাক্ষরতা, আর সবথেকে সাক্ষরতা কম হচ্ছে বিহারে। আচ্ছা, যদি 1 লক্ষের ওপর জনসংখ্যা বেশি হয় সেটা নগর হয়, 10 লক্ষের উপর বেশি হলে মহানগর হয়। 53টি ভারতে মহানগর রয়েছে, আর মেগা সিটি রয়েছে কিন্তু 3টি, মুম্বাই, দিল্লি আর হচ্ছে কলকাতা। আচ্ছা, ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়।
আচ্ছা, তারপরে তোমরা এই জিনিসটা একটু দেখে নেবে। দেখো 382 জন প্রতি বর্গ কিমিতে, ভারতের জনঘনত্ব কত? 382 জন প্রতি বর্গ কিমিতে, ঠিক আছে। আর ভারতের নগরায়নের সমস্যা 3 মার্কের জন্য কিন্তু দেখতে হবে। এখান থেকে 2 মার্কের পড়বে হীরক চতুর্ভুজ, সোনালী চতুর্ভুজ। আমি কিন্তু পূর্বে এই জিনিসগুলো একটু ডিটেলসে বুঝিয়ে দিয়েছি, পুরোনো ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই কিন্তু দেখে নেবে তোমরা। আচ্ছা, তারপরে আমাদের পরিবহনের ক্ষেত্রে ভারতের অর্থনীতির উপর যে গুরুত্ব রেল পরিবহনে, ঠিক আছে, মানে ভারতের অর্থনীতিতে রেলপথের ভূমিকা, এটা কিন্তু 3 বা 5 মার্কের জন্য পড়ে রাখতে পারো, ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এই বছর ফাইনাল পরীক্ষার জন্য। আচ্ছা, এবার এখান থেকে এই পরিবহন ব্যবস্থার উপর কয়েকটা শর্ট কোশ্চেন দেখি। দেখো, ভারতের প্রথম রেল যোগাযোগ শুরু হয় 1853 সালে মুম্বাই থেকে থানে, ঠিক আছে। ভারতীয় রেলকে ভারতের জীবনরেখা, মনে রাখবে ভারতের জীবনরেখা আর উন্নয়নের জীবনরেখা কিন্তু আলাদা। ভারতের জীবনরেখা কাকে বলে? ভারতীয় রেলকে। আর উন্নয়নের জীবনরেখা কাকে বলে? জলপথকে। ভারতের সবথেকে বড় জলপথ হলদিয়া থেকে এলাহাবাদ, NW1, এটা দীর্ঘতম জাতীয় জলপথ, মনে রাখবে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, মোটামুটি তাহলে হয়ে গেল। এর বাইরে সেরকম কোনো প্রশ্ন আমি দেখছি না, ঠিক আছে। ইন্টারনেট, এই ইমেল কথার অর্থ ফুল ফর্ম, ইমেলের ফুল ফর্ম কি? ইলেকট্রনিক মেইল, ঠিক আছে। এটা কিন্তু একটু দেখে রেখো। তো মোটামুটি আমি সবই মোটামুটি তোমাদেরকে বলে দিয়েছি, ঠিক আছে। আশা করছি এর বাইরে সেরকম কোনো প্রশ্ন আসবে না তোমাদের পরীক্ষাতে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, নিজের পড়াশোনা ঠিকঠাক করে চালিয়ে যাও।